সুষ্ঠু নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপের প্রথম দিন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস ডক্টর ইউনূসের। সুষ্ঠু নির্বাচনের আশ্বাস সফর সঙ্গী মির্জা ফখরুল ও ডাক্তার তাহেরের। মহাষষ্ঠীতে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু। মর্তলোকে দেবীকে আমন্ত্রণ। হিন্দু সম্প্রদায়কে তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের ভোট দেওয়ার ব্যবস্থা সহ ৯টি আইন সংশোধন ও নিরপেক্ষ নির্বাচনের সব প্রস্তুতি হাতে নিয়েছে নির্বাচন কমিশন। রবিবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপের প্রথম দিনের সমাপনী বক্তব্যে একথা বলেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সংলাপে অন্য ৪ নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও সুশীল সমাজ বুদ্ধিজীবী প্রতিনিধির ১২ জন উপস্থিত রয়েছেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানুজ্জামান, সাবেক রাষ্ট্রপতি হুমায়ুন কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ সংস্কার কমিশনার মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান সংলাপে উপস্থিত আছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডেতে অংশ নিয়ে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আওয়ামী লীগকে ছাড়াই আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে মত দেন। আর সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে থাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নেন এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আখ্যা দেন। বলেন, জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনগুলো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীরা। ছাত্রদের অভ্যুত্থান হলো, সেটা আমাদের মস্ত বড় প্রতিবন্ধকতা সরিয়ে দিয়েছে। আমাদের স্বপ্ন দেখার স্বপ্ন বাস্তবায়নের শক্তি দিয়েছে। এই শক্তিটা যেন হারিয়ে না এই জাতিসংঘে এসে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি, একসঙ্গে সবাই জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে আমরা জাতির সাথে আমরা একমত। অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। এ কাজে অংশ নিতে হবে প্রবাসীদেরও। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আমাদের অর্থনীতি শেষ, কিচ্ছু নেই, একেবারে তলানি বাঁচায় রাখলো কে? রেমিটেন্স এই বাংলার নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। আজও যে আমরা গলা হারিয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেন। বিগত রেজিম আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল, বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে যে স্ট্রাকচার চেঞ্জ, পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ জন্য যে কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন করা হয়েছে, আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে, এবং যতটা সম্ভব আমরা কাজ করছি। একটাই আহ্বান আমাদের সকলের, আপনাদের সকলের কাছে, যাতে আমরা সবাই এক হয়ে যাই, একই একটা বিষয়, বাংলাদেশের বিষয়ে। আগামীতে যারা নেতৃত্ব দেবে রাজনীতিতে এবং দেশ শাসন, তাদেরকে ইউথদের এই সেন্টিমেন্টকে রেসপেক্ট করে অগ্রসর হতে হবে, নতুবা তাদের জন্য বারবার জুলাই ফিরে আসবে। আমার দলের পক্ষ থেকে স্পষ্ট আমরা 4টা কমিটমেন্ট করছি। প্রথম, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোন আপোষ নেই। একটি ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি। এই পার্টিসিপেটরি অর্থ আওয়ামী লীগ সহ নহে,
এই অভ্যুত্থান এমন বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা, সমাজের নানা স্তরের মানুষেরা, তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। এবং আপনারা যারা প্রবাসী আছেন, যখন বাংলাদেশে এই অভ্যুত্থানকে থামিয়ে দেওয়ার জন্য নির্লক্ষ্য করা হতো, যখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে ইন্টারনেট থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ঠিক সেই সময়টাতে এই অভ্যুত্থানকে গোটা বিশ্বের মানুষের কাছে জ্যান্ত করে রেখেছিলেন যারা আপনারা সেই মানুষেরা। এদিকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসন সংস্থার বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিচালক আনা ক্লাউদিয়া রসব্যাক। দুর্যোগ প্রবণ এলাকায় স্বল্প মূল্যে জলবায়ু সহনশীল আবাসন তৈরিতে সহায়তা করতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া পাঠাতে বোয়েসেলের কঠিন শর্ত ও নতুন করে 1,62,000 টাকা খরচ নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। 2024 সালে 31 মে নির্ধারিত সময়ের মধ্যে নানান কারণে মালয়েশিয়া যাওয়া হয়নি প্রায় 18,000 কর্মীর। কর্মীরা বলছেন, সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে 8,000 কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও রয়েছে অনিশ্চয়তা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া পাঠাতে বোয়েসেলের কঠিন শর্ত ও নতুন করে আরও 1,62,000 টাকা খরচ নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ করেন ভুক্তভোগী কর্মীরা। কারওয়ানবাজার সার্ক ফোয়ারা মোড়ে কয়েকশো কর্মী বিক্ষোভ করেন। এ সময় তারা প্রধান সড়ক আটকে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। কর্মীরা জানান, সব প্রক্রিয়া শেষ করার পরও 2024 সালের 31 মে নির্ধারিত সময়ের মধ্যে নানা কারণে মালয়েশিয়া যাওয়া হয়নি প্রায় 18,000 কর্মীর। রিক্রুটিং এজেন্সির অনিয়ম আর মন্ত্রণালয়ের গাফিলতির কারণে এই কর্মীরা নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় যেতে পারেনি। হঠাৎ করে বোয়েসেল থেকে একটা মেসেজ আসছে ট্রেনিং করার জন্য 15 দিনের। তো আমাদের 15 দিনের ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরেও আমরা কেন 1.5 থেকে 2 মাস ট্রেনিং শেষ হয়ে গেছে, এখনো আমাদের কোনো প্রসেসিং হচ্ছে না। আমরা মন্ত্রণালয়ে গেলে আমাদের বলে কি, তোমাদের কাজ তোমরা হাসিব নজরুল স্যারের কাছে আমরা কিছু জানি না। আমরা কেন, আমরা কি 5 থেকে 6 লক্ষ টাকা দিছি, এই জন্য আমাদের এটা কি অপরাধ? আমরা 5 থেকে 7 লক্ষ টাকা দিছি, এখন সেটা দাঁড়িয়ে 10 লক্ষ টাকা হয়েছে। এখন কেউ বাড়ি বিক্রি করে দিছে, কেউ সুদের উপর দিছে, এখন একটা লোক বাড়িতে যেতে পারতেছে না শুধু ঋণের কারণে। কেন আমাদের এই অবস্থা হবে? আমার ভিসা প্রসেসিংকারী এজেন্সি হচ্ছে জান্নাত ওভারসিজ। হ্যাঁ, তারা আমাদেরকে ভিসা প্রসেসিং করে দেয়। ধার দেনা করে টাকা আনছি, আজকে দেনার দায়ে আমি এর আগে আন্দোলনে বলে গেছি যে আমার অবস্থা, আমি পলাতক অবস্থায় আছি। আমার একটা বাচ্চা, একটা মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে, দুইটা বাচ্চা নিয়ে আমি পলাতক অবস্থায় আছি। আমি বাড়িতে যেতে পারি না, পরিবার পরিজনের সাথে কথা বলতে পারি না। বাতাস ইন্টারন্যাশনাল তার এজেন্সি, তিনি আর কি সাব এজেন্সি দিয়ে কাজ করছে। তা আমরা যেদিন 31 মে যাইতে পারলাম না, এই অফিসে আমাদের অনেক ঘুরাইছে। পাসপোর্টটা পর্যন্ত চাইছি, আমরা দেয় নাই। শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনায় আটকে পড়া কর্মীদের নতুন করে নেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রথমে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে প্রায় 8,000 কর্মীকে মালয়েশিয়া নেয়ার উদ্যোগ নেওয়া হয়। বোয়েসেলের কঠিন শর্ত ও নতুন করে আরও 1,62,000 টাকা খরচ নির্ধারণের কারণে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী কর্মীরা। তার পরবর্তীতে 4 দিন বা 5 দিন পরে ফোন দিয়ে বলতেছে, তোমরা যে যাবা ঠিক আছে, 1,62,500 টাকা লাগবে। তখন বলছি কেন, আমাদেরকে 69,000 টাকা দিতে হবে, 1,62,000 টাকা। এবং কারা যাবে এবং নতুন করে ইন্টারভিউ দিয়ে যেতে হবে। আমরা তো ইন্টারভিউ দিতে না, ইন্টারভিউ দেওয়ার ইচ্ছা থাকলে তো আমরা আগে না করতাম। কারণ এখন আমরা কীভাবে দেবো? সবাই তো কেউ লেখাপড়া করে, কেউ চাকরি করে, কেউ তো রাজমিস্ত্রির কাজ করে নাই এবং কৃষি কাজ করে নাই। যেমন আমি কৃষি কাজ জানি না, তাহলে আমি কিভাবে কৃষি কাজে যাবো? আগে তো 5 লাখ দিয়েছি, এখন কেন গভর্নমেন্টে আমাদেরকে 1,62,500 টাকা বলতেছে? তাহলে তো আমি আগের যে ইমো সিগনেচার দিল, এই সিগনেচারও এখন পর্যন্ত বলবৎ রয়ে গেছে, এই সিগনেচার তো বাতিল হয় নাই। কর্মীরা জানিয়েছেন, আগের দেয়া টাকায় চাহিদা মতো কাজে মালয়েশিয়ায় পাঠানো না হলে সামনের মাসে কঠোর কর্মসূচিতে যাবেন আটকে পড়া মালয়েশিয়াগামী কর্মীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। বিহিত পূজা দিয়ে ভক্ত পূর্ণার্থীরা মর্তলোকে আমন্ত্রণ জানালেন দেবী দুর্গাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাষষ্ঠীর দিন বাজে বোধনের ঘণ্টা। দুর্গোৎসবকে ঘিরে উৎসবে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। নির্বিঘ্নে পূজা উদযাপনে মণ্ডপে মণ্ডপে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
মহালয়া থেকেই দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হয়ে যায়। তবে রীতিনীতি মেনে মূল পূজা শুরু হয় মহাষষ্ঠীতে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকাল ৯টা ৫৮-তে কল্পারম্ভের বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দেবী জাগরণের আরাধনা। ঢাক, ঢোল, কাঁসার বাদ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মহাষষ্ঠীর এই দিনটির বিশেষ তাৎপর্য আছে হিন্দু শাস্ত্রে। দেবী গজে আগমন করবেন। গজে আগমন করার অর্থ হচ্ছে শস্যপূর্ণ বসুন্ধরা হবে, অর্থাৎ ধান এবং অন্যান্য অর্থকরী ফসল এগুলোর বৃদ্ধি ঘটবে। আর দেবীর গমনের বিষয়টা হচ্ছে দোলা। দোলাতে মনে করা হয় যে মরক হয়। মরক মানে হচ্ছে রোগ ব্যাধি। আমরা আশা করব যে আমাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে কোনো রকম রোগ ব্যাধি বিস্তার লাভ করবে না। রাজধানীতে এবার ২৫৯টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ৭টি বেশি। সারা দেশে মোট ৩৩,৩৫৫টি মন্দির মণ্ডপে পূজা হচ্ছে। এর সংখ্যাটিও গতবারের তুলনায় প্রায় ২,০০০ বেশি। দেশের অস্থিরতা কাটিয়ে আনন্দ উল্লাসে পূজা উদযাপনের আশা সনাতন ধর্মের অনুসারীদের। প্রতি বছরই মা আসে, আমাদের অনেক ভালো লাগে। অবশ্যই দেশ ও দেশের মঙ্গলের জন্য আমরা প্রার্থনা করেছি। সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, এইটাই মার কাছে প্রার্থনা। I am very happy that lot of people are here and they are celebrating Durga Puja. আমাদের জগৎ মাতার কাছে প্রার্থনা করলাম যেন আমাদের সবার সন্তান, উনি তার সন্তান হিসাবে আমাদের মঙ্গল দান করেন, আমাদের মনে সাহস দেন, আমাদের শক্তি দেন। এই পুজোর মধ্য দিয়ে আমাদের আগামী দিনগুলো যেন আমরা পৃথিবীর সবাইকে নিয়ে আনন্দে এবং সুখে থাকতে পারি। পূজায় যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, তাই জাতীয় মন্দির সহ সব পূজা মণ্ডপে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ৫ দিনের এই পূজা উৎসব শেষ হবে ২রা অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবী দুর্গা আসছেন হাতিতে চড়ে, বিদায় নেবেন পালকিতে। দেবী দুর্গার কাছে দেশ শান্তি কামনায় প্রার্থনা করছেন ভক্ত পুণ্যার্থীরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে, এটি স্বাভাবিক রীতি। তবে শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনো রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার থেকে শুরু হচ্ছে। আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে, ধর্মীয় উৎসব পালন করছে, করবে। এটি বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। একজন বাংলাদেশী হিসাবে এর ভিতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম, গোত্র, সম্প্রদায়ের মধ্যেকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব। সারা দেশে ৩৩,৩৫৫টি পূজা মণ্ডপের নিরাপত্তায় এবার ১,০০,০০০ সশস্ত্র বাহিনীর সদস্য, ৪৩০ প্লাটুন বিজিবি এবং ৭০,০০০ পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামাজিক মাধ্যমে পার্শ্ববর্তী একটি দেশ থেকে এবং দেশে বসে কিছু গোষ্ঠীর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে গুজব ছড়াচ্ছে। হুঁশিয়ার করে দেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আশ্বস্ত করেন,
পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। এ সময় তিনি বলেন, খাগড়াছড়ি ইস্যুতে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে তা নিরসনে সব পক্ষকে সাথে নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বৈঠকে বসে সমাধানের চেষ্টা করছেন। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপি নেতারা বলেছেন, একটি বিশেষ মহল মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই, তাই নতুন নতুন শর্ত এনে নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে সমাবেশ করে জাতীয়তাবাদী লেখক ফোরাম। এতে বিএনপি নেতারা বলেন, নির্বাচনের বাইরে জনগণের উপর কেউ কিছু চাপাতে চাইলে তা প্রতিহত করা হবে। তারা বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আবার আন্দোলনের কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। কোনো কোনো অপশক্তি চায় বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হোক দাবি করে নেতারা বলেন, একটি রাজনৈতিক দল চায় তাদের পছন্দ মতো সরকার বসাতে। এতে দুর্বল সরকার তৈরি হলে সংকট আরো বাড়বে বলেও মন্তব্য বিএনপি নেতাদের। এমন একটা অবস্থা যে মনে হয় নির্বাচন আর দরকার নাই, নির্বাচন দরকার নাই, তাদের মন মতো সরকার বসতে হবে। তাহলে তাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই সরকারটাই বা কিভাবে বসবে? আপনারা কি চান? আজকে পিআর সিস্টেম বলে একটা তারা আন্দোলন করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই, এই জন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠেকানোর চেষ্টা করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 54তম সাক্ষী হিসেবে এই সাক্ষ্য দেওয়া শুরু করেন তিনি। এই দিন জুলাই আন্দোলন চলাকালে হত্যাযজ্ঞের 17টি ভিডিও ট্রাইব্যুনালে দেখানো হয়, যা সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে। এ সময় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় এজলাসে। তদন্ত কর্মকর্তার কাছে দেয়া প্রয়াত লেখক, গবেষক, রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশন বলছেন, আত্মরক্ষার্থে নয়, পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য চলছে 144 ধারা। শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া জেলা সদরে মোতায়েন করা হয়েছে 7 প্লাটুন বিজিবি। বিভিন্ন পয়েন্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পথচারীদের। গতকাল যুগ্ম ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে মহাজনপাড়া ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় 2 পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হয় অন্তত 23 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন জারি করেছে 144 ধারা। এদিকে গতরাতে সেনা নিরাপত্তায় সাজেকে আটকা পড়া 2000-এরও বেশি পর্যটককে পৌঁছে দেওয়া হয়েছে গন্তব্যে। ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ব্যালট পেপার ছাপানোর স্থান ও সংখ্যা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের দাবি, এবারের ডাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। উপাচার্য নিয়াজ আহমেদ খান জানান, প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হলেও দ্রুততম সময়ে কাজ শেষ করতে তাদের সহযোগী ভেন্ডর নীলক্ষেতে 88,000 ব্যালট ছাপে। কিন্তু ভেন্ডর নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাছে জানতে চাইলে ভেন্ডর লিখিতভাবে ভুল স্বীকার করে। তবে কর্তৃপক্ষ জানায়, ব্যালট ছাপানোর স্থান বা সংখ্যা নির্বাচনের সুষ্ঠুতা কোনোভাবেই প্রভাবিত করেনি, কারণ কাটিং, প্রি স্ক্যান, সুরক্ষা কোড আরোপ ও রিটার্নিং কর্মকর্তাদের সিল স্বাক্ষর ছাড়া কোনো ব্যালট ব্যবহারযোগ্য নয়। ডাকসু নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য হয়েছে বলেও দাবি করেন উপাচার্য। অনেক ঝুঁকি নিয়ে আপনাদের সাহায্যে এই ডাকসু নির্বাচন আমরা অনুষ্ঠিত করেছি, যেটি সর্বমহলে একরকম গ্রহণযোগ্যতা পেয়েছে। নীলক্ষেত বিষয়ক তথ্যটি আমরা যথাসময়ে সরবরাহকারী আমাদেরকে জানাননি, সেটি তিনি লিখিতভাবে স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন।
এদিকে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও থেমে নেই চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বিভিন্ন হল ও কটেজে থাকা শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, করছেন কুশল বিনিময়। ছুটিতে থাকা শিক্ষার্থীদের সাথেও অনলাইনে রাখছেন যোগাযোগ। আগামী 15 অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 908 জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে রয়েছেন 415 জন, হল সংসদ নির্বাচনে ছাত্র এবং 7টি হলগুলো থেকে রয়েছেন 493 জন প্রার্থী। চাকসুর ওয়েবসাইটের তথ্য মতে চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভিপি পদে 24 জন, জিএস পদে 22 জন এবং এজিএস পদে 21 জন প্রার্থী। ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে শিশুসহ অন্তত 39 জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক। অনেকের অবস্থা গুরুতর। এই অবস্থায় সাধারণ মানুষের হামলার আশঙ্কায় বিজয়ের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজয় থালাপতিকে গ্রেফতারের দাবি তুলেছে তার অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএম। তামিলাগা ভেট্রি কাজকম টিভিকের সভাপতি বিজয়ের রাজ্য সফরের অংশ হিসেবে তামিলনাড়ুর কারুর জেলায় ওই সমাবেশে বিপুল জনসমাগম হয়। বিজয় জনসভায় যেতে দেরি হওয়ায় মানুষ 6 ঘন্টারও বেশি সময় ধরে দাঁড়িয়েছিল। এমন পরিস্থিতিতে সমাবেশ চলাকালে হঠাৎ ভিড়ের মধ্যে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। এতে আতঙ্কিতদের হুড়োহুড়িতে পদদলিত হন 1000-এরও বেশি মানুষ। তাদের কারুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশেপাশের বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কারুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জনসভাস্থলে আহত প্রায় 900 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা গুরুতর থাকায় বাড়তে পারে মৃতের সংখ্যা। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলাগা ভেট্রি কাজাগাম দলের প্রধান থালাপতি বিজয়। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তার হৃদয় ভেঙে গেছে, তিনি অসহনীয় যন্ত্রণা এবং শোকে ভুগছেন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আর একবার জানিয়ে। সুষ্ঠু নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন, অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপের প্রথম দিন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস ডক্টর ইউনূসের, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস সফর সঙ্গী মির্জা ফখরুল ও ডাক্তার তাহেরের। মহাষষ্ঠীতে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু, বটতলুকে দেবীকে আমন্ত্রণ, হিন্দু সম্প্রদায়কে তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।